ধরুন ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া ছেলে মেয়েদের বয়স ২০২৫ সালে এসে কত হতে পারে? ১৩ থেকে ২৮। অথচ তারাই কিনা দেশে দেশে শক্তিশালী সরকারের ভিত নাড়িয়ে দিতে বড় ভূমিকা রাখছে। ফলে সবার নজর তাদের দিকে, যাদের বলা হচ্ছে জেনারেশন জেড বা জেনজি। রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে যারা ভাবেন, কিংবা একজন খুবই সাধারণ মানুষ যাদের সকল চিন্তা দিন আনি দিন খাই নিয়ে, তাদের মনেও এখন অনেক প্রশ্ন। কারা এই জেনারেশন জেড বা জেনজি? কি তাদের সাফল্যের রহস্য? কেমন তাদের মনস্তত্ত্ব? কিংবা জেনজিকে বাহবা দিতে গিয়ে আমরা ভবিষ্যৎ কোনো সংকট তৈরি করছি না তো, নাকি অপেক্ষা করছে অপার কোনো সম্ভাবনা? চলুন শুরু করা যাক। বিপ্লব অথবা অভ্যুত্থান দুটোই ভীষণ শক্তিশালী শব্দ, অর্থ সুদূর প্রসারী। জেনজি নামের যে প্রজন্ম বা জেনারেশনের কথা আমরা বলছি, তারা কোথাও কোথাও সরাসরি অভ্যুত্থান ঘটিয়ে সরকার উৎখাত করেছে, আবার কোথাও কোথাও সরকার হটানোর পেছনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু একই সাথে এই প্রশ্ন অমূলক নয়, যে সকল দেশ সমরাস্ত্র আর টাকা পয়সায় শক্তিশালী, সেসব রাষ্ট্রে জেনজির ভূমিকা কি? এমন নয় যে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে উগ্র জাতীয়তাবাদ, ব্ল্যাক লাইফ ম্যাটার্সের মতো বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, অভিবাসন, গান ভায়োলেন্স, ইমিগ্রেশনের মতো ভয়াবহ সংকটগুলো একেবারেই নেই, তা কিন্তু নয়। কিন্তু জেনজির জয় জয়কার শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই। এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব। তবে তার আগে চলুন শুরুতেই বোঝার চেষ্টা করি কাদের জেনজি বলা হচ্ছে। আর এজন্যে আমাদের যেমন বয়সের সীমারেখা বুঝতে হবে, তেমনি এটাও বুঝতে হবে প্রচলিত এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যেমন জেনজির অংশ, তেমনি মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু জেনজির বাইরে নন। ফলে জিন্স, টি শার্ট কিংবা টুপি পাঞ্জাবির ব্যবধানের মধ্যে জেনারেশন জেড খুঁজতে গেলে শুরুতে একটা বড় ভুল হয়ে যাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রচলিত বয়সের মানদণ্ড অনুযায়ী আমরা মানুষের বয়সকালকে 5 ভাগে ভাগ করতে পারি। 0 থেকে 9 বছর বয়সকে আমরা শৈশব বলছি, 10 থেকে 19 বছর বয়সীদের কিশোর কিশোরী, 20 থেকে 34কে যুবক, 35 থেকে 59 বয়সকে মধ্যবয়স্ক, আর 60-এর উপরে আমরা বলছি প্রবীণ। এই ক্রম অনুযায়ী কোনো বয়সের মানুষকে আমরা কি বলবো সেটা বোঝা গেলেও কারা আসলে জেনজি সেটা বের করা কিন্তু মুশকিল। ফলে আমাদের দ্বারস্থ হতে হবে দুই তাত্ত্বিক, নীল হাও এবং উইলিয়াম ট্রসের কাছে। মার্কিন সমাজকে ভিত্তি ধরে এই দুই তাত্ত্বিক 1991 সালে তাদের জেনারেশনস বইতে বিভিন্ন প্রজন্মের নামকরণ করেন। এখানে তারা আনুমানিক 1901 থেকে 1927 সালের মধ্যে যাদের জন্ম, তাদের গ্রেটেস্ট বা মহত্তম প্রজন্ম হিসেবে চিহ্নিত করেছেন। একইভাবে 1928 থেকে 1945 পর্যন্ত সাইলেন্ট বা নীরব জেনারেশন, 1946 থেকে 1964 পর্যন্ত বুমার্স জেনারেশন, 1965 থেকে 1980 সাল পর্যন্ত জেনারেশন এক্স, 1981 থেকে 1996 পর্যন্ত জেনারেশন ওয়াই, 1997 থেকে 2012 পর্যন্ত জেনারেশন জেড বা জেনজি, এবং 2012 থেকে চলমান সাল পর্যন্ত জেনারেশন আলফা হিসেবে চিহ্নিত করেছেন। মনে রাখা জরুরি, এই আলফা প্রজন্মের সময় কিন্তু কখন শেষ হবে তা এখনও নির্ধারণ হয়নি, কারণ এই প্রজন্মের শিশুদের আচরণগত বৈশিষ্ট্য আর পরিসংখ্যান এখনও সর্বব্যাপী প্রকাশিত নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনজিকে বুঝতে হলে 1997 থেকে 2012 এক নতুন প্রযুক্তির সূচনাকালকে আমলে নিতে হবে। হ্যাঁ, 1996 সালে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক মোবাইল পরিষেবা শুরু হয়। তখন সংযোগ আর সেট পেতেই খরচ হয়ে যেত লাখ টাকার বেশি। এরপর 1997 থেকে শুরু করে 2010 সাল আওয়ামী লীগ বলি, বিএনপি তত্ত্বাবধায়ক যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, মোবাইল ও ইন্টারনেটের পরিষেবা কিন্তু বাড়তে থাকে, কমতে থাকে এর দামও, যদিও সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখন অনেক বেশি। একটা সময় বিলাসিতা থেকে প্রয়োজনীয়তায়
পরিণত হয় মোবাইল ইন্টারনেট পৌঁছে যায় সবার ঘরে ঘরে হাতে হাতে। ফলে এই সময়টিতে জন্ম নেয়া অথবা কৈশোরে থাকা প্রজন্মটি বেড়ে উঠতে থাকে এমন সব প্রযুক্তির সাথে যেটির সম্ভাবনা এবং সংকট দুটোই হাঁটছিল সমান্তরালে। মোটা দাগে বলা যায় জেনজি হলো সেই জেনারেশন বা প্রজন্ম যারা ছোটবেলা থেকেই ইন্টারনেটের অফুরান দুনিয়া, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে বড় হয়েছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট যাদের নখদর্পণে, যারা বৈচিত্র্য আর অন্তর্ভুক্তি এমনকি অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দেয়। একই সাথে তারা চাকরি ও আর্থিক নিরাপত্তা খোঁজেন। মানসিক স্বাস্থ্য, বৈষম্য, ন্যায় বিচার নিয়ে খোলামেলা কথা বলতেও এবং প্রতিবাদ করতে তারা পিছপা হন না, হোক না সেটা শালীন অথবা অশ্লীল ভাষায়। জেনজিরা হলেন প্রথম এবং পূর্ণাঙ্গ ডিজিটাল প্রজন্ম যারা ইন্টারনেটহীন দুনিয়া কল্পনাও করতে পারে না, যাদের প্রায় পুরো দুনিয়া ইন্টারনেটের অন্তর্জালে জড়িয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নেপালের কথা। ফেসবুক আর ইন্টারনেট বন্ধ করতে গিয়ে বড় খেসারত দিতে হয়েছে কেপি শর্মার সরকারকে। এমন নয় যে সেখানে দুর্নীতি, মন্ত্রীদের বিলাসবহুল জীবন, বৈষম্য, স্বজনপ্রীতি বা নেপোটিজমের মতো সমস্যাগুলো বিদ্যমান ছিল না। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত আগুনে ঘি ঢেলে দেয়। আর ২০২৪ সালে বাংলাদেশের অভ্যুত্থানের উদাহরণ তো ইতিহাসের পাতায় বহু রসদ যোগাবে। স্বাধীন মত প্রকাশে বাধা, ভোটাধিকার কেড়ে নিয়ে নিয়ন্ত্রিত নির্বাচন, উপর্যুপরি বিরোধী দলগুলোকে দমন, বৈষম্য, দুর্নীতি, ব্যাংক লুটপাট, গুম খুন আর ফ্যাসিজমের কারণে শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তা অনেক আগেই তলানিতে ঠেকেছিল। যে পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে দমন করা হতো, ঠিক সেই পদ্ধতিতে ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতাকে দমাতে গিয়ে হাসিনার ১৬ বছরের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো উড়ে যায়। এই অভ্যুত্থানে কৃষক, দিনমজুর, শ্রমিক, অভিভাবক, শিক্ষক, প্রবাসী এবং দেশের সর্বসাধারণের পাশাপাশি জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। একইভাবে গণতন্ত্রের দাবিতে ২০১৯ সালে হংকংয়ে, ২০২০-২১ সালে রাজতন্ত্রের বিরুদ্ধে থাইল্যান্ডে, ২০২২ সালে আর্থিক সংকটের বিরুদ্ধে শ্রীলঙ্কায়, ২০২২-২৩ সালে মাহসা আমিনীর মৃত্যু আর নারী অধিকারের দাবিতে ইরানে জেনজির ব্যাপক ভূমিকা দেখা যায়। প্রশ্ন উঠতেই পারে, জেনজির সাফল্যের নেপথ্যে আসলে কি কি কাজ করেছে, কি তাদের শক্তি? সহজ করে বললে অন্য প্রজন্মগুলোর সাথে জেনজির আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক যোগাযোগ, নৈতিক ও সামাজিক ইস্যুতে দৃঢ় অবস্থান, পুরনো রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা, ঘুণে ধরা রাজনীতির ভিত নাড়িয়ে দিতে সৃজনশীল প্রতিবাদ, অনলাইন ক্যাম্পেইনের মতো অভিনব কৌশল জেনজিকে সফল করেছে। এখন সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, এই সফলতা কি তাদের অতি আত্মবিশ্বাসী করে তুলছে? হ্যাঁ এবং না দুটোই বলা যায়। কারণ জেনজির এই আত্মবিশ্বাসে যেমন ইতিবাচক দিক আছে, তেমনি আছে অতি আত্মবিশ্বাসের বেশ কিছু ঝুঁকিও। সাহস, ন্যায়ের জন্য লড়াই এবং পরিবর্তনের স্পৃহা তাদের যেমন এগিয়ে নেবে, তেমনি অবাস্তব প্রত্যাশা পিছিয়ে দিতে পারে অনেকটা পথ। মনে রাখা জরুরি, রাতারাতি বড় পরিবর্তনের আশা করা বড় ভুল। এই আত্মবিশ্বাসের কারণে জেনজিরা চাইবে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক। ফলে দলগত কাজে দেখা দিতে পারে সমস্যা, এটা অস্বাভাবিক নয়। ভিন্ন মত বা সমালোচনা সহ্য করতে না পারাই ছিল গত ফ্যাসিস্ট সরকারের অন্যতম বড় ভুল। অতি আত্মবিশ্বাস এবং বয়সের কারণে একই প্রবণতা দেখা দিতে পারে জেনজির মাঝেও। তারা মনে করতে পারেন তাদের চিন্তা সবসময় সঠিক। আবার সাফল্য কখনো কখনো মানুষকে এতটাই আত্মবিশ্বাসী করে তোলে, ফলে সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে বসে। জেনজিরা সেই পথে হাঁটলে দমন পীড়নের শিকার হওয়া অস্বাভাবিক কিছু নয়। একই সাথে অনভিজ্ঞতা থেকে
নেয়া কোনো সিদ্ধান্ত বড়, ঝুঁকিপূর্ণ কিংবা জটিল পরিস্থিতি তৈরি করতেই পারে। এখন বোঝা দরকার পুরনো প্রজন্ম বা রাজনীতিবিদদের কেন জেনজির ভাষা বোঝা ভীষণ জরুরি। দেশে এখন জেনজি ভোটারদের সংখ্যা বাড়ছে। এটা নিশ্চিত তাদের রাজনৈতিক পছন্দ ও ভোট দেওয়ার ধরন নির্বাচনের ফলাফলে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ফেলবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি অনুযায়ী 2022 সালে দেশের জনসংখ্যা ছিল 16,51,00,000। তথ্য অনুযায়ী তখন দেশে 15 থেকে 19 বছর বয়সী এবং 20 থেকে 24 বছর বয়সী মানুষ ছিল মোট জনসংখ্যার 19.11%, অর্থাৎ 3.25 কোটি নতুন প্রজন্মের নতুন ভোটার। ফলে তাদের আস্থা অর্জন একটা বড় চ্যালেঞ্জ। এ তো গেল ভোটের রাজনীতির কথা, কিন্তু দেশের ভবিষ্যৎ বিবেচনায় নিলে জেনজির মনের ভাষা সবার আগে বুঝতে হবে। সরকার উল্টে দেওয়ার অতি আত্মবিশ্বাস যেমন দমন করতে হবে, তেমনি কিশোর গ্যাং থেকে শুরু করে নেশা, চাঁদাবাজি আর এলাকা ভেদে ভাই কালচার থামাতে হবে। এটা ঠিক যে ডিজিটাল প্রজন্ম দ্রুত ও সরাসরি যোগাযোগ পছন্দ করে। জলবায়ু, উদ্ভাবনী শক্তি, শিক্ষা, এমপ্লয়মেন্ট, সরকারি সেবার উন্নতি, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নৈতিকতার মতো বিষয়গুলোতে কোনো রাগঢাক তারা পছন্দ করেন না। ফলে যারাই এগুলোকে মূল্যায়ন করবে ধরায় যায়, তাদের প্রতি জেনজির সমর্থন বাড়বে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে জেনজির জয় জয়কার, কিন্তু ধনী আর সমরাস্ত্রে শক্তিশালী দেশগুলোতে কি সরকার পতনে জেনজির কোনো বড় ভূমিকা দেখা যায়? চলুন এই প্রশ্নেরও উত্তর খুঁজি। প্রথমত বলা যায়, ধনী দেশগুলোতে আদালত, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম অনেক বেশি স্থিতিশীল এবং প্রাতিষ্ঠানিক। ফলে সেখানে সরকার পরিবর্তনের মতো বড় পরিবর্তন আনতে শুধু এক প্রজন্মের সোশ্যাল মিডিয়ার আন্দোলনই যথেষ্ট নয়। একই সাথে তৃতীয় বিশ্বের দেশগুলোর রাষ্ট্রযন্ত্র তুলনামূলকভাবে দুর্বল। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর এবং জনগণের হতাশা প্রবল। ফলে ছোট একটা স্ফুলিঙ্গই এখানে দাবানলে রূপ নেয়। দেখা গেছে ধনী দেশগুলোতে জীবনমান এমনিতেই অনেক উন্নত, তার উপর সোশ্যাল মিডিয়ার মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে তারা অনেক বেশি সতর্ক। ফ্যাক্ট চেক, অ্যালগরিদমের কন্ট্রোলও থাকে অনেক বেশি। ফলে জেনজির ক্ষোভ বা রাগ আন্দোলনে পরিণত হতে অনেক সময় লাগে। যেহেতু তৃতীয় বিশ্বের জেনজির মূল ফোকাস থাকে অভাব, অন্যায়, দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক দমনপীড়ন, ফলে তাদের একটা সরাসরি সরকার বিরোধী অবস্থান খুব সহজেই তৈরি হয়ে যায়, যেটাকে কখনো কখনো দেশি বিদেশি এজেন্সিগুলো কাজে লাগায়। পাশাপাশি শক্তিশালী দেশগুলোতে মূলধারার গণমাধ্যম এখনো সামাজিক ও রাজনৈতিক এজেন্ডা সেট করতে বড় ভূমিকা রাখে। সেখানে টিকটক, ইউটিউব নির্ভর জেনজি পুরো সিস্টেম ভাঙতে পারে না। কিন্তু তৃতীয় বিশ্বের গণমাধ্যম থাকে দলীয় বা ব্যবসায়িক নিয়ন্ত্রণে, ফলে জনগণের আস্থা হারায়। ঠিক সেই শূন্যস্থান দখল করে নেয় জেনজির ফেসবুক, ইউটিউব কন্টেন্ট, যা কখনো কখনো আন্দোলনের ক্রীড়ানক হয়ে ওঠে। সংক্ষেপে বলা যায়, শক্তিশালী দেশগুলোতে জেনজিরা মূলত প্রেসার গ্রুপ হিসেবে রাজনীতির উপরে বা রাজনৈতিক দলগুলোর উপরে চাপ তৈরি করে, কিন্তু সেটা সরকার ফেলে দেওয়ার মতো নয়। মনে রাখা জরুরি, একটা প্রজন্ম একটা দেশ বদলে দিতে পারে, আবার নিয়ে যেতে পারে খাদের কিনারাতেও। জুলাই অভ্যুত্থানের বছর খানেক পেরিয়ে গেছে, কিন্তু জেনজি কি মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পেরেছে? তাদের মানসিক স্বাস্থ্য আর ভবিষ্যৎ পরিকল্পনাই বা কেমন? যদি আপনি নিজেই জেনজির প্রতিনিধি হন কিংবা আপনার পরিবারে এমন কোনো সদস্য থাকে যারা এই বয়সটির প্রতিনিধিত্ব করছেন, তাহলে এসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই খুঁজবেন। দেখবেন সময় যেন পেরিয়ে না যায়। আজ এ পর্যন্তই।